সাল ক্যাডমিয়ামের মধ্যে 5টা ওষুধ আছে। ক্যাডমিয়ামের মধ্যে 5টা মেডিসিন আছে। বেশিরভাগ বইতে আপনারা একটাই পাবেন, সেটা পাবেন আপনারা ক্যাডমিয়াম সাল। আর যেখানে শুধু ক্যাডমিয়াম লেখা আছে, যেখানে শুধু ক্যাডমিয়াম লেখা আছে সেটাই ক্যাডমিয়াম সাল। ক্যাডমিয়াম সালফের মধ্যে এর মধ্যে অনেক বইতে ক্যাডমিয়াম সালফেট নাই, অ্যালেকিনোসও ক্যাডমিয়াম সালফের কথা নাই। এর মধ্যে সংক্ষিপ্তভাবে কিছু কিছু বইতে আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা লিখছে। বর্তমান সময়ে ক্যাডমিয়াম সালফেট রোগী প্রতিনিয়ত আমাদের কাছে আসতেছে, আমরা যেটা পাইতেছি না। আমরা বেশিরভাগ ক্যাডমিয়াম সালফেট ফলে দিতেছি আর্সেনিক অ্যালবাম। কি রোগীগুলো আসতেছে, ক্যাডমিয়াম সালফেটের মধ্যে ক্যাডমিয়াম ব্রোমেটাম আছে, ক্যাডমিয়াম আয়োডাটাম আছে, ক্যাডমিয়াম অক্সিলেটাম আছে, ক্যাডমিয়াম মেটালিকাম আছে, ক্যাডমিয়াম সালফার আছে। এই 5টা পর্যন্ত। তাহলে ক্যাডমিয়াম ব্রোমেটাম, ক্যাডমিয়াম আয়োডাটাম, ক্যাডমিয়াম অক্সিলেটাম, এরপরে ক্যাডমিয়াম মেটালিকাম, ক্যাডমিয়াম সালফ। এই 5টা ওষুধের পর আপনারা রবিন মাফির মেটামিলিকের মধ্যে, রবিন মাফিতে। আর অন্যগুলোতে এত ওষুধে বর্ণনা নাই। এর মধ্যে আসেন ক্যাডমিয়াম সালফটা একটু বেশি ব্যবহার হয়। অনেকে আমরা অবহেলা করি, অবহেলা মতো ওষুধ না। আমরা কি কি কারণ ফেলে ক্যাডমিয়াম সালফের কথা চিন্তা করতে পারি। প্রথমত মনে রাখবেন, হোমিওপ্যাথিক ওষুধ খেতে আসে রোগীরা যখন শেষ অবস্থা, অ্যালোপ্যাথি ডাক্তাররা যখন মৃত্যুর ডেট ঘোষণা করে দেয়, রোগীর অবস্থা ভালো না, আপনারা নিয়ে যান। তখন গিয়ে যেহেতু রোগীর অবস্থা ভালো না, তখন তারা হয়তো একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তার খোঁজ করে। শেষ অবস্থা বলতে কোনটা? ক্যান্সার। অ্যালোপ্যাথিতে গেলে ক্যান্সার হলে রেডিওথেরাপি, কেমোথেরাপি, বিভিন্ন ধরনের থেরাপি আছে। সব থেরাপি শেষ করে অপারেশন করে, কিছু জায়গা আছে আগে অপারেশন করে, অপারেশন করে থেরাপি দিবে। এরপরে দেখা কয় যে না, তো আর তেমন বাঁচত না, আপনারা বাড়িতে নিয়ে যান। এই থেরাপির কুফল নষ্ট করে আপনার ক্যাডমিয়াম সালফ। থেরাপির কুফল নষ্ট করে ক্যাডমিয়াম সালফ। এর মধ্যে কেমোথেরাপি এবং বিভিন্ন রেডিয়েশন। তাহলে অন্য যে কেমোথেরাপিটা কি, সেটা হলো যাইয়া এখানে হলো যে অনেকগুলো ইঞ্জেকশন একসাথে করে স্যালাইনের মতো করে রোগীর শরীরে প্রয়োগ করা হয় নাকি স্যার? এগুলো যে কেমোথেরাপি। আর রেডিওথেরাপি সেটা আরেক ভয়ঙ্কর জিনিস। এটা বড় রোগীর একটা টের মধ্যে রাখি, পুরা শরীর, পুরো রোগীটাকে মিশিয়ে মধ্যে ঢুকে দেওয়া হয়, রেডিয়েশন, হিট দেওয়া হয়। এখানে সুস্থ মানুষ থাকতে পারবে না, এত বেশি হিট দেওয়া হয়। ওর থিম হলো কি, এই হিটের কারণে ক্যান্সারের জীবাণুগুলো মারা যাবে। দেখেন, আমরা যে এক্স রে করাই, অনেকে তো এক্স রে করাকে, আলট্রাসোনোগ্রাফি করাকে একটু আভিজাত্য মনে করে। আর রোগীদের পরীক্ষা না দিলে রোগীরা খুশি হয় না। বাচ্চা গর্ভে আসলে আলট্রা না করলে তো আপনি মানুষে না, আধুনিক না। তো এটি কি মানুষ, মূর্খ মানুষ এখন আর এগুলো চলে যায়। অন্তত প্রতি মাসে মাসে চেক আপ করা দরকার।
এই যে চেকআপের ঘটনা ঘটতেছে, এটা গত কয়েক লাখ আগে সম্ভবত এক্সরের আলোচনার মধ্যে বলছিলাম, আপনারা যারা শুনছেন তারা জানছেন। এতে বারবার প্রতি মাসে মাসে অ্যালোপ্যাথি ডাক্তার পরামর্শ দেয় প্রতি মাসে মাসে আপনি আলট্রা করবেন বাচ্চার পজিশন জানার জন্য। আলট্রাটা কী কারণে করা হয় আপনাকে বুঝা লাগবে। আলট্রার কাজটা কি, আলট্রা করলে রেজাল্টটা কি আসবে। মাতৃগর্ভে যখন বাচ্চারা থাকে এক একটা মাসে এক এক পজিশনে থাকে নাকি স্যার, এক একটা মাসে এক এক পজিশনে থাকে। এখন মনে করেন শেষের দিকে আসি বললো যে বাচ্চা উল্টা আছে, এখন মনে করেন এই যে বয় ঢুকে গেছে, এই যে বয় ঢুকছে, কিন্তু আসলে না, বাচ্চা ওই সময়টা উল্টা থাকার সময়। এরপর আবার অনেক সময় দেখা যায় ছেলে হবে না মেয়ে হবে এটা জানার জন্য আলট্রা করা হয়। এখন কিন্তু এই আলট্রার এই রিপোর্ট বলা নিষেধ, জানেন কিনা আপনারা, ছেলে না মেয়ে। কারণ তারা দেখছে এই কথাটা বলার দ্বারা কিছু পরিবার ভাঙতেছে, পরিবার আত্মীয়তা ভাঙতেছে, বিবাহ বিচ্ছেদ ঘটতেছে, এরপরে আরও কিছু অনেকগুলো ঘটনা ঘটতেছে, এরপরে বাচ্চা নষ্ট করতেছে। এখন 8-9 মাস বয়সের সময় আলট্রা করে করলে যেন ছেলে হবে, তার দরকার মেয়ের, সে তার প্রতি একটা স্ত্রীর প্রতি একটা অবহেলা আসে গেল। দরকার ছেলের হলে তো মেয়ের হবে। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় তারা বলছে ছেলে হয়েছে মেয়ে, বলছে মেয়ে হয়েছে ছেলে, তারাও তাদের কথা ঠিক নাই, তারাও কথা লড়ে যায়। এরপর আবার ডেট, যে ডেটের বিষয়টা, ডেটের বিষয়েও আসি দেখা যাচ্ছে, দেখেন কি সুন্দরভাবে আমাদেরকে বুঝে দিতেছে 7 days 10 days প্লাস মাইনাস সুন্দর রিপোর্ট, এদের কোনো দোষ নাই, আপনার মতো আজ ছাড় দিচ্ছে। বলছে 7 দিন যে ডেটটা দিল, মনে করেন আজকে মার্চের 21 তারিখ একটা সম্ভাব্য ডেট দিল, এরা লিখে দিছে এত মার্চের 21 তারিখে যদি আপনি 7 দিন যোগ করেন তাহলে কদিন হবে, ক তারিখ হবে, 28 তারিখ। আর যদি 7 দিন বাদ দেন তাহলে ক তারিখ হবে, 14 তারিখ। এরা কিন্তু কথা বাঁচিয়ে গেছে, আপনার লিখিয়ে দিছে 7 days প্লাস মাইনাস, আপনাকে বোঝা লাগবে। তাহলে তারা তাদের কথাতে এক না, এতে খামাখা মনে করেন আলট্রা করে একটা বিকলাঙ্গ বাচ্চার জন্ম দিতেছি। এরপর যে এক্সরে মেশিন থেকে যে আলোটা বিস্ফোরিত হয়, এটার পাওয়ার কতটুকু, 18,000। আপনারা আমরা তো শখ করি, মনে করেন এই এক্সরে করে ফেলে, এগুলো শখের কাজ না, এগুলো আমাদেরকে এই রুমেদেরকে বোঝানো লাগবে। এবার বারবার আলট্রা করা যাবে না, বারবার এই এক্সরে করা যাবে না। এরপরে এই যে মনে করেন এক্সরের কারণে আরেকটা যে ঘটি থাকে, আমরা দেখি আস্তে আস্তে দেখেন এখন প্রায় পরিবারে প্রতিবন্ধী বাচ্চা হইতেছে। আর এক্সরের কারণে, আলট্রার কারণে নির্দিষ্ট ডেটের প্রতি মানুষের মনোবল চলে যায়, অমুক সময় বাচ্চা হবে, তার একটা প্রিপারেশান থাকে। আসলে বাচ্চা কোন দিন হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, একটা প্রিপারেশান। এই যে ডেটটা মনে করেন আপনাকে জানাই দিল, এতে করে অনেক মানুষ
ক্ষতিগ্রস্ত হয়। গত কিছুদিন আগে এক রোগীর ঘটনা বলতেছি। মা অসুস্থ, ছেলে মাকে হাসপাতালে নিয়ে গেল। পরীক্ষা নিরীক্ষা করার পরে বলতেছে আপনার কোনো সমস্যা, আপনি ভালো আছেন? এখন মহিলা বলতেছে যে কী সমস্যা আমাকে একটু বলেন। না, এটা আপনাকে বলা যাবে না। তো আমার ছেলের বলেন, এখন বললো যে আমার মায়ের ক্যান্সার। এটা শুনে ছেলে ওইখানে স্ট্রোক করে ফেলছে। মায়ের ক্যান্সার শুনে। আর মহিলা স্বাভাবিক, মোটামুটি এখনো বাঁচি আছে। এর কথা বুঝছেন তো? এরপরে দেখেন, অনেক সময় আমরা দেখতেছি আমাদের এলাকায় এক রুগী গত প্রায় 7-8 বছর আগে ঈদগাহে দাঁড়িয়ে ঈদের মাঠে বিদ্যালয় গেল গই, আমি আর বাঁচতাম না, বলছে তার ক্যান্সার। এরপরে আরেক জায়গায় তা পরীক্ষা নিরীক্ষা করার পরে বলছে, কে বলছে আপনার ক্যান্সার? এটা ভুয়া রিপোর্ট, আপনি আপনার কোনো ক্যান্সার না, আপনি অন্য কোথাও তো পরীক্ষা করেন। রুগী হারেন না, কিন্তু আনেছিল, ডাক্তার আনেছিল কোনো ভাই সুস্থ কিছু। এতে মনোবল। আপনি যখন রুগীদের এবার কঠিন একটা অবস্থা বলে দেন, রুগী ওই দিনে মনোবল খারাপ হচ্ছে। আপনার চেম্বার রুগী আসলে আপনারা বলবেন কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ ভালো যাবেন। কিন্তু রুগীর কর্তৃপক্ষ ওদেরকে বলে দেবেন যে আসলে আপনার রুগীর অবস্থা ততটা ভালো না, আপনারা যদি অন্য কথাও নিতে চান নিয়ে যাই, সুকৌশলে বলে দেবেন। তো রুগীকে এই কথাটা বলবেন না, কারণ রুগীর এই কথাটা বললে শুনলে রুগী ওই দিনে অসুস্থ। হ্যাঁ, এদের মনোবল। আপনারা প্রত্যেকে সৈয়দ ইসমাইল সিরাজের একটা লেখা আছে, আত্মবিশ্বাস জাতীয় প্রতিষ্ঠান নেতৃত্বে সাদিয়া, এই প্রবন্ধটা একটু কয়েকবার পড়বেন। সৈয়দ ইসমাইল সিরাজের আত্মবিশ্বাস ও জাতীয় প্রতিষ্ঠা পড়েন, পড়ার দরকার। আমরা এই যে কেমোথেরাপির যে বিষয়টা, রেডিওথেরাপির যে বিষয়টা, বিভিন্ন টিকা এবং সীসা, এরপরে অন্যান্য বিষ বলতে এখানে আপনার বিভিন্ন রাসায়নিক পদার্থের বিষক্রিয়ার ফলে মানুষের যে সমস্ত রোগের সৃষ্টি হয়, ওই সমস্ত রোগের ক্ষেত্রে আপনার এই ক্যাডমিয়াম সালফেট প্রয়োজন হয়। ক্যান্সার হলে রোগী আরোগ্য হয় না, তবে সাময়িকভাবে কিছু স্বস্তি পায়, রোগী উপশম বোধ করে। যে সমস্ত রোগীরা বলছে কেমোথেরাপি দিয়েছে, আপনারা ওদেরকে এই 2-1টা পাওয়ার ক্যাডমিয়াম সালফেট দিবেন। দিলে রোগীটা যদি হায়াত থাকে, আল্লাহ তার কোবালে আরাম লেগে রাখে, কিছুটা সে আরাম বোধ করবে। হায়াত না থাকলে তো সে মরে যাবে। আপনারা আজকে যারা এখন এই ক্লাসে অংশগ্রহণ করছেন, এই কথাটা যদি আল্লাহ প্রত্যেকে মনে রাখে, সমাধান প্রয়োগ করতে পারেন, ক্লাস আসা সার্থক। তাহলে দেখেন, ক্যান্সার হইলে তো কেমোথেরাপি দিচ্ছে, ক্যান্সার হইলে তো রেডিওথেরাপি দিতেছে। এই কারণে প্রথম বলা হয়েছে যে বর্তমান সময়ে ক্যাডমিয়াম সালফেটের প্রয়োজনীয়তা কত বেশি। ক্যাডমিয়াম সালফেট ফলে আমরা কী কারণে আর্সেনিক অ্যালবাম দিয়ে ফেলি, একটু মনোযোগ দিবেন কেন দিই। আর ক্যাডমিয়াম সালফেট লক্ষণগুলো মনে একদম সহজ। আমার আরও একটা সিট ছিল ক্যাডমিয়াম সালফেট, ওই সিটটা এই নিয়ে গেছে, কে বা কারা নিয়েছে, ক্লাসে আলোচনা করলে অনেক সময় সিটটা অনেকে টানাফানা করে, তো আমরা তো প্রতি সময় আপডেট করি এগুলো। ওই আপডেটটা তো একটা ব্যাকডেট আছে। ক্যাডমিয়াম সালফেট অনেকটাই
আর্সেনিকের মতো, অনেকটা বলতে রুগীটা আর্সেনিকের মতো। মানসিক উদ্বেগ, দুর্বলতা, অবসাদ, মানসিক উদ্বেগ, দুর্বলতা, অবসাদ, এই কথাগুলো কিন্তু আর্সেনিকের মধ্যে আছে। পরিপাক যন্ত্রের অবস্থা অর্থাৎ বমি, বিমমিশা ইত্যাদি সকল লক্ষণই আর্সেনিকের মতো। কেবলমাত্র আর্সেনিকের অস্থিরতা এর মধ্যে নাই, বরং ব্রাইনের মতো চুপচাপ অবস্থাটা তার মধ্যে আছে। এই কারণে আমরা এই ক্যাডমিয়াম সালফেট রোগীর স্থলে সব সময় আর্সেনিক দিতেছি। আর্সেনিক অ্যালবামের যতগুলো অবস্থা আছে সবগুলো অবস্থা ক্যাডমিয়াম সালফেটের মধ্যে আছে। নাই কোনটা? অস্থিরতা। এই কথাটা যদি না থাকে তাহলে ওটা কী হবে? আর্সেনিকের রোগীটার মধ্যে কী হবে? ক্যাডমিয়াম সালফেট। তাহলে ফার্স্ট করা রাখা একদম সহজ না? একবার সহজ। এই ক্যাডমিয়াম সালফেট রোগীটা এভাবে চুপচাপ থাকে দেখে ব্রাইনে মনে হয়। আপনি মনে করেন প্রত্যেকটা জিনিসের একটা কথা প্রায় বলে থাকি, চৌকিদার যা ক্ষমতাশীল, প্রধানমন্ত্রী যা ক্ষমতাশীল। আপনি ক্যান্সার রোগীরে ব্রাইনে দিবেন, কেমোথেরাপি দিয়ে আসছে ক্যান্সার, চুপচাপ শুরু হয়েছে, আপনি ব্রাইনে দেবেন না, হবে না। কারণ ক্যান্সারের মধ্যে ব্রাইনে কিছু করতে পারতো না। আপনাকে এই কথাটা বুঝে লাগবে। কথা বুঝছেন তো? আবার এই আর্সেনিক এবং শিকেলিকর, এই আর্সেনিকের ফলে আমরা অনেক রোগী শিকেলিকর দিই। একবারে সবগুলা কথা এক। আপনি আর্সেনিক আর শিকেলিকর যদি ফলেন একসাথে ফলেন, মনে হয় দুটো একই ওষুধ। আপনি বলবেন যে আর্সেনিক হলে চলবো, শিকেলিকর লাগবে না। ওইখানে একটা পার্থক্য, ওইখানে হলো যাইয়া আর্সেনিক শীত কাতর, শিকেলিকর গরম কাতর, পার্থক্য এখানে। আর এখানে ক্যাডমিয়াম সালফেটে পার্থক্য একটা অস্থিরতা। আচ্ছা, এরপরও আরো কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। আমরা ওই স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো দেখব। এর মধ্যে আসেন বিশেষ করে পাকস্থলীর ক্যান্সার, এবং শরীরের অন্যান্য জায়গায় ক্যান্সার। ফ্যাটের মধ্যে দূষিত ক্ষতজনিত, এই দূষিত ক্ষত মানে ক্যান্সার কারণে যদি বমি হয়, রক্ত বমি, পিত্ত বমি, টক বমি, অর্থাৎ যত রকমের বমি হতে পারে। যখন পাকস্থলীর ক্যান্সার হয় তখন তো সাধারণ খাইতে পারে না, তখন বমি হলে কি হবে? কি বাইর হবে? রক্ত বাইর হবো, একটু পানি বাইর হবে। পানি যেটা বাইর হবে এটা একটু টক মনে হবে, এতটুকু হতো। খাইতে পারলে তার খাওয়া বাইরে তো, খাওয়া তো খাইতে পারতেছে না। রুগী একেবারে দুর্বল, নোয়াশা করতে, কারোর সাথে কথাবার্তা বলতে চায় না। ওই অবস্থায় ক্যাডমিয়াম সালফেট, আমরা ওই অবস্থায় দেখেন চুপচাপ অন্ধকার শুয়ে থাকে, কার সাথে কথা বলে না, কথা বলে বিরক্তি বোধ হয়, বহুত লক্ষণের টাকার। আজকে তারা মনে করেন এই ক্যাডমিয়াম সালফেট ক্লাস করে নাই, তারা তো বলবে যে স্যার একবারে রুগী ক্যান্সার রুগী আসছিল, 5,000 টাকা লইছি, একবার রুগী চুপচাপ, কার সাথে কথা বলে না, ব্রাইনে দিয়ে চালাম। কি সুন্দর মিলে গেছে, এত সুন্দর মিলছে, কিচ্ছু তো হইল না। ঘটনা গিয়া মনে স্যার আমরা ওষুধের মধ্যে ওষুধ নাই, ওষুধ নাই। আমরা অনেক সময় ফোন করে পরামর্শ চাই, ডাক্তারদেরকে পরামর্শ দিলে ওষুধ ভুল হয়। কেন ভুল হয়, কীভাবে ভুল হয়? কারণ আপনি যখন রুগীর বিষয়ে পরামর্শ করবেন, একটা ওষুধের সুনির্দিষ্ট চিত্র উপস্থাপন করে দেন ডাক্তারকে। তো ডাক্তার হ্যাঁ ওষুধ তো ঠিক আছে, তা ডাক্তার ওষুধ করলে হ্যাঁ, আর স্যারেরও তো ওষুধ ঠিকই করেছে, কাজ হলো নয় তো স্যারও কিছু বোঝে না।
কথা বুঝেন। আপনারা পরামর্শ করলে রুগী লিপি নিয়ে নিরপেক্ষভাবে রুগী লিপি নিয়ে কথা বলবেন, আর ফোনে কোনো কথা নয়। ফোনের কথা আমরা তো সাজা গুছে দেব, আর ফোনে দেখা যায় রুগীর লিপিতে লেখছে একটা, বলতেছে আরেকটা। এই ঘটনাগুলো প্রায় দেখি অনেক শিক্ষার্থীগুলো করে থাকে। এরপরে আসেন এইখানে ক্যাডমিয়াম সালফেট রোগীগুলো একেবারে দুর্বল, একেবারে দুর্বল এবং প্রচণ্ড শীতকাতর, প্রচণ্ড শীতকাতর। আপনি মনে করেন রোগীর হাত পাগুলো ধরলে মনে হতো একটা বরফের চাকা ধরছে আপনি, এত ঠান্ডা হয়ে যায় শরীর, এত ঠান্ডা অনুভব হয়। এই অবস্থায় ক্যাডমিয়াম সালফেট অনেক সময় রোগীর কিছু স্বস্তি দিতে পারে। কালো বর্ণের বমি এর বিশেষত্ব। যত রকমের বমির কথা বলা হয়েছে, কিন্তু ক্যাডমিয়াম সালফেট বমির বিশেষত্ব হলো গিয়া কালো বমি, কালো বর্ণের বমি। এরপর আসেন এই কালো বমির মধ্যে আরেকটা কথা আছে, একবারে আলকাত্রার মতো কালো, আলকাত্রার মতো কালো মল, কালো বমি। সেটা একটা হচ্ছে লেফট হ্যান্ডার। যদি কোনো ক্যান্সার রোগীতে এরকম আলকাত্রার মতো আঠালো, আলকাত্রার আগে আঠালো না, আলকার মতো আঠালো একদম কালো। আর এক কালোর মধ্যে কত রকমের কালো আছে, কালো আর এখন লেফট হ্যান্ডার। আচ্ছা, শীতকাতর এত শীত হয় যে আগুন নিকট থাকিলেও শীত দূর হয় না। জ্বর বা অন্য কোনো রোগে শরীর বরের মতো শীতল হয়। একবার আগুনের কাছে থাকলে তার শরীর কিন্তু গরম হয় না। একবার মনে আছে ওই যে আমরা একটা রুগীর পাঠাছিলাম গুরুদাস সরকারের কাছে, রুগীর পায়ে গ্যাংগ্রিন ছিল, এটা না দেখলে আসলে বুঝতে আসতো না। পাঠাছিলাম গুরুদাস সরকারের কাছে, রুগীর পায়ে সুদ নাই, এই রুগীর শীতকাতর না গরম কাতর, এটা ঠান্ডা দিলে ভালো লাগে না গরম দিলে ভালো লাগে, এইটা নির্ধারণ করতে রুগী পা হয়তো ফুল ফেলছে, পায়ের ছোঁয়া ফুটে গেছে, এটা রুগী বলতে পারে না। কথা বুঝছেন তো? এখন আছেন কি অবস্থা আছে? আলহামদুলিল্লাহ। এটা বলতেছি আজকে প্রায় 15 বছর আগের ঘটনা, আরো 15 বছর আগের ঘটনা। আর রুগীর এখানে শীত ঠান্ডা দিলে ভালো লাগে না গরম দিলে ভালো লাগে, শুধু এইটা নির্ধারণ করতে গিয়ে পা ফুল ফেলছে। এরপরও বলতে পারো না আসলে তার কাছে গরম দিলে ভালো লাগে না ঠান্ডা দিলে ভালো, মানে ফাটা এক সম্পূর্ণ বেসুদ, অসাধ যেটা আমরা বলি। এইখানে এত শীত যে, যেটা একটু বলছিলাম আপনার মতো এক টুকরা বরফ ধরছেন আপনি। এরপরও আর রুগীটা যদি কোনো আগুনের কাছে রাখা হয়, এরপর রুগীর শরীর থেকে শীত যায় না। এরপর আসেন চোখের কিছু কিছু রোগে এই ক্যাডমিয়াম সালফেট প্রয়োজন হয়। চোখের শ্বেতাংশের অস্বচ্ছতা, চোখের চারিদিকে নীলচে গোলাকার দাগ, পুরাতন চোখের ক্ষত প্রত্যেকবার শীতকালে ও আবহাওয়ার পরিবর্তনে নতুন করে জাগে ওঠে। চোখের শ্বেতাংশ পুরো হইয়া যায়, গণ্ডমালার চোখ ক্ষত, পুরাতন ক্ষত জাগে ওঠে এবং শুকিয়ে যায়। ইয়া পুরাতন চোখের রোগ আশ্চর্য বা আরোগ্য করে। কত কত সহজে ফল হয়ে গেছে, এত সহজে ন। আর এই সমস্ত রোগীগুলো আগে প্রথমত চক্ষু আসা যাবে, পাড়তলি যাক আর বটতলি যাক, নইলে হিন্দি করে যাক, সমস্যা নয়। কিন্তু ঘটনা যাইয়া হোমিওপ্যাথি ডাক্তার আসে, যেটা প্রথম হলো যে সেটা হলো কথা কখন আসবে, যখন আর কোনো উপায় নাই তখন। চোখের শ্বেতাংশ, এই শ্বেতাংশ মানে কালো রাজার চতুর্দিক অংশটা, ঠিক আছে, এই সাদা অংশটা একটু গোলা হয়ে যায়,
যখন চোখের সাদা অংশ ঘোলাটে হয়ে যায়, এখানে ক্ষত হয়, তখন আর রোগী হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসে না। তখন আর রোগী হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসে না। হ্যাঁ, আসবে যখন বলছে যে আর কোনো উপায় নাই, তখন আর আসবে, এর আগে না। চোখের চারদিকে নীলসে গোলাকার দাগ, নীলসে গোলাকার দাগ চোখের চারদিকে, পুরাতন চোখের ক্ষত প্রত্যেকবার শীতকালে ও আবহাওয়ার পরিবর্তনে নতুন করে জাগে ওঠে। চোখের শ্বেতাংশ ফুল হইয়া যায়, এই সাদা অংশটা একটু মোটো হয়ে যায়। গন্ডমালা জনিত চোখ ক্ষত পুরাতন ক্ষত জাগে ওঠে এবং শুকাইয়া যায়। ইয়া পুরাতন চোখের রোগ আশ্চর্যভাবে আরোগ্য করে। দেহের কোনো অঙ্গের বা এক পাশের পক্ষাঘাত মৃগ আক্রমণের পর রোগী আরোগ্য হলেও এক বাহু ও এক পায়ের দুর্বলতা হাগিয়া যায়। এখানে অর্থাৎ মৃগী রোগের পরবর্তীতে, মৃগী রোগের বালেবার পরে যখন প্যারালাইজ থাকে, ওই অবস্থায় ক্যাডমিয়াম সালফেট প্রয়োজন হয়। মৃগী রোগ আরোগ্য হওয়ার পর হাত পা পেটের গভীর স্থানে ও চর্মে অসহায়তা ও ফিসফাস চলিবার ন্যায় অনুভূতি ও তনুভূতি বা অনুভূতি শূন্যতা, পক্ষাঘাতিক অঙ্গে ফোকা হাঁটার ন্যায় সুরসু করা। আপনারা এই কথা মনে রাখবেন, মৃগী রোগের পরবর্তীতে প্যারালাইজ থাকলে যদি হয়, তখন ক্যাডমিয়াম সালফেট প্রয়োজন হয়। এরপরে নাকের হাড়, এই নাকের মধ্যবর্তী হাড়ের মধ্যে ক্ষত সৃষ্টি হয়, ফসল সৃষ্টি হয়। একসময় এসে এই নাকের হাড়টা ফসে যায়। এখন তো এটা কারো কাছে বিষয় হতে না, এবার রোগী দেখছি কিনা করা। আমি যে একটা দেখছি, নাকের মধ্যখানের হাড় এটা ফসে গেছে, বেশি নয়। এইখান দিয়ে সম্ভবত মাঝে ভাড়া তার বাড়ি ছিল। আপনি দেখলে ভয়ঙ্কর অবস্থা। এরপরে আসেন, বর্তমানে আমরা এই বিভিন্ন কবিরাজ এবং কিছু নামমাত্র হোমিওপ্যাথি ডাক্তার ফলিফাস ভালো করতেছে। এই যে এসিড জাতীয় একটা ওষুধ দিয়া, এটা দিয়া মনে করো ফলিফাস যাইয়া নাকের হাঁটি ছিদ্র গেছে, এরকম ডজনখানে প্রমাণ আছে আমার কাছে। আমাদের এখান থেকে শিখে যায়, এই ওষুধ লাগাই দিয়ে নাকে হাঁটি সিদ্ধ করে ফেলছে। যদি গরিব দুঃখী হয়ে বাঁচে গেলেন, যদি ওষাল হয়, তো আনে কি দিয়ে মনে করেন তার এক ক্ষতি ফোটাইবেন আপনি? ফোটাইবার কোনো উপায় আছে? আমি ওষুধ যেটা কিনছিলাম একবার, এই 1 মিলি করি, ওই জন্য 500 টাকা। এই 500 টাকার ওষুধে মিনিমাম 4-5টা রোগীকে দেওয়া যায়। কিন্তু 3 বছরের এক রোগীরে দিলাম, তাহলে ধরেন আমি লাগাই দেওয়া লাগতো না। পরে রুগী হয়েছে এটা তো মেয়াদ গেছে, মানে 3 বছরে কারো দেমু এটা সাবাস হয় না। এই এমনি 2000 টাকা শেষ। ওইখানে বোতল গাছ মেয়াদ ছিল, অনেক অ্যান্টিনিকেট মেয়াদ দেখেন, মেয়াদ নাকি। আপনারা এই কাজগুলো করবেন না, আল্লাহ দেখতেছে। আল্লাহর আদালতে আপনাকে কিন্তু সেদিন দেওয়া লাগবে। আমরা যে একটা মানুষের আরো কিছু রুগী আছে, আরো কিছু ডাক্তার, এটা ফাইব, কারণ মানুষ মারতে সাহস লাগে, সবাই মানুষ মারতে পারে না। কিছু মানুষ আছে, মানুষ মনে করেন কোষ্ঠীকার রুগী, এত মনে করেন একটা ফিপড়া মাছ করার কষ্ট, একটা কুকুরের কষ্ট দেখলে তার কাছে অন্তরটা ব্যতীত হয়, কিন্তু সবার নেই। তাহলে কথা বুঝিয়েন, তো মানুষ মারতে সাহস লাগে। যারা মনে করেন
এই খুনি তারা মনে করে খাইব দেখ হিটা বাকিটা আপনারা বুঝবেন। হ্যাঁ ক্যাডমিয়াম আসেন পুরাতন নাসিকা সর্দি বা বাড়িয়া নাকের হাঁ ফসিয়া নষ্ট হয়ে যায়, হাড়ে ক্ষত যন্ত্রণা হয়। ক্যাডমিয়াম সালফের একটি সুন্দর ব্যবহার ক্ষেত্র আছে। ইতিপূর্বে হয়তো কোনো কঠিন জাতির জ্বর হয়েছিল, কিন্তু রোগীর জ্বর প্রভৃতি দুষ্ট লক্ষণ সকল আর নাই। এটা তো বুঝছেন কি না? বলছে খুব সুন্দর একটা ব্যবহার ছিল। একসময় তার টাইফয়েড ছিল, একসময় তার মনে করেন শরীরের রক্ত দূষিত জ্বর ছিল, এই সমস্ত কঠিন জ্বর ছিল, জ্বরগুলো চলে গেছে, জ্বর চলে গেছে, কিন্তু রোগী সুস্থ না। ওই ক্ষেত্রগুলোতে ক্যাডমিয়াম সালফেট প্রয়োজন হয়। কথা বুঝতে পারছি কি না? তাহলে বোঝেন ক্যাডমিয়াম সালফেট প্রয়োজন কত বেশি। আপনি বারবার ওষুধের কাজ হতেছে না। এই লক্ষণগুলো মনে রাখবেন। রোগী হিসাবে অবস্থা ভালো, তবে তার খাদ্য হজম হয় না। আর একটু মনোযোগ দেবেন। রোগী হিসেবে তার অবস্থা ভালো, কিন্তু খাদ্য হজম হয় না, প্রায় বমি হয় অথবা পাতলা পায়খানা হয়, মানসিক উদ্বেগ অথচ স্থিরভাবে থাকিতে চায়, মনের মধ্যে সবসময় একটা হতাশ চুপচাপ থাকে, কেননা নড়াচড়ায় কষ্ট বেশি হয়। অর্থাৎ এখানে কেবল ভুক্তদ্রব্য পরিবেশ হইতে থাকিলে রোগীটি বল পায়। এই অবস্থায় ক্যাডমিয়াম বড় সুবদান করে। ইহা আমি অনেক ক্ষেত্রে দেখিয়াছি। সরিনামও এরূপ ক্ষেত্রে ব্যবহার হয় যদি ক্ষুধার উদ্রেক না হয় এবং রোগী বড়ই শিক্ষাতর হয়। নীলমণি ঘটক এই কথাটা নীলমণি ঘটক নেওয়া। অর্থাৎ আপনারা সহজে মন রাখার যে বিষয়টা সেটা বলছে রোগী হিসেবে তার অবস্থা ভালো, রোগী হিসেবে তার অবস্থা কিন্তু ভালো। তাহলে সমস্যাটা এক জায়গায়, তার খাওয়া হজম হয় না, যা খায় তাই বাইরে যায়, পাতলা পায়খানা হয়, প্রায় সময় পাতলা পায়খানা হইতে থাকে। ঠিক আছে? রোগী খুব দুর্বল, নড়াচড়া করতে পারে না, একটা চুপচাপ থাকে সবসময় চুপচাপ, দেখলে ব্রায়নের মতো মনে হয়। বলছে এই রুগীটাকে আপনি ক্যাডমিয়াম সালফেট দেন। আবার এই কথাটা আপনার সরিনামও আছে, দুইটাই শীতকাতর। ওইখানে কিন্তু দুর্গন্ধ আছে বেশি, এখানে দুর্গন্ধ কম, পার্থক্য একদম সহজ। দেখেন আমরা এই যে ছোটোখাটো ফাটতিগুলা মনে না থাকার কারণে আমরা এক ওষুধ চলে ওষুধ দিতেছি রুগীদেরকে। ওষুধ এতে করে আংশিক সদৃশ হয়, তো আংশিক সদৃশ হলে রুগীটা আংশিকভাবে উপশম পায়। এটা আমাদের গত কিছু আগে অনুষ্ঠানে বলছি না, ওষুধ যদি 20% সদৃশ হয় 20% কাজ হবে। ওষুধ যদি 50% সদৃশ হয় 50% কাজ হবে। এই কারণে এই সুবাদে আমাদের মতো অল্প মেধা সম্পন্ন লোকেরা হোমিওপ্যাথি করে সমাজে টিকে আছে, আর কিছু না। আমাদের হাতে আসলে রোগী পরিপূর্ণভাবে আরোগ্য খুব কম। আমরা সদৃশ ওষুধ নিয়ে যেতে পারতেছি না। এই কথাটা হেলিমেন বলছে। হোমিওপ্যাথি ডাক্তার ভুল কয়টা করে মনে তো আপনাদের কি ভুল করে? ধন্যবাদ। কয়েকজন মনে আছে, সবার অন্য তো মনে নাই। মনে থাকলেও তো সাধু যাবে কত। আচ্ছা থাক, এই কথাটা মনে রাখবে। কিন্তু রুগী সে ভালো, কিন্তু খাদ্য হজম হয় না, প্রায় সময় পাতলা পায়খানা হয়, রুগী শীতকাতর সবসময় চুপচাপ থাকে। এই ওষুধটা, এই রুগীটার ওষুধ হলো যাই আপনার ক্যাডমিয়াম সালফেট। মনে রাখবেন, কাজে লাগবে। এই রোগ যদি একটা রোগী আপনার আরোগ্য হয় করতে পারে, দেখবেন যে চেম্বার রোগীর সিরিয়াল ধরবে, মাকে গিয়ে পোস্টারে অ্যাডে রুগী আসে না। এগুলো তার শুধু একটু পরিস্থিতি বাড়া, কিছু না। রুগী আসবে, রুগী আরোগ্য রুগী আসবে।
পাকস্থলীর উপর ইয়ার বেশ লক্ষণও কি আছে, কালো বর্ণের বা অন্য বর্ণের সর্বদা বিভূমিশা। পাকস্থলীর কাজ যেন এক প্রকার বন্ধ হয়ে গিয়েছে, নইলে বমি, তার সঙ্গে কপালে ঘাম ইত্যাদি লক্ষণ দেখিয়া অনেক সময় ইন্টার ইপিকাক বা আর্সেনিকের সাথে ভুল হইবার কথা। পাকস্থলীর জ্বালা, টক উদ্গার ইত্যাদি বেশ আছে। ইহা দারুণ অবসাদের কথা মনে রাখার মতো। অর্থাৎ পাকস্থলীর যে অবস্থা আছে সবগুলো কথা ইন্টার আর্সেনিক কার্বেস ওইগুলো আছে, কিন্তু সবগুলো আর্সেনিকও দুর্বল, কিন্তু আর্সেনিক চাইতে বেশি দুর্বল ক্যাডমিয়াম সাল্ট। আর আর্সেনিক যত দুর্বল হোক এর মধ্যে তার মধ্যে একটা অস্ত্র থাকবে, সে একবার নশা করতে পারতেছে না, এরপরও এটা একটা শব্দ থাকবে। আর আপনার ক্যাডমিয়াম সাল্ট একবার চুপচাপ মরা মানুষের মতো পড়ে আছে, পার্থক্য সহজ, আর মনে রাখবেন। ম্যালেরিয়া জ্বরটি সামান্য কারণে, সামান্য ঠান্ডায় বা খাওয়ার সামান্য কোনো যুগে ফিরিয়ে আসে, তার সঙ্গে দুর্বলতা, অবসাদ, উদ্বেগ, বমি, টর্সাযুক্ত ঢেকুর ইত্যাদিও আছে। এই জন্য অনেক সময় চিন্তা করিতে হয় কার্বেস দেওয়া উচিত অথবা ক্যাডমিয়াম দেওয়া উচিত। অর্থাৎ সামান্য একটা আবহাওয়ার পরিবর্তন হলে, যে কথাটা আগে বলা হয়ে গেছিল, ম্যালেরিয়া হয়েছে তো এরপরে অ্যালোপ্যাথিক চিকিৎসা বা অন্য ফেতি দিয়ে রুগী উগ্রম হয়েছে বা ছাপা দিছে, কিন্তু রুগী আর ভালো নাই। এই রুগীগুলাকে বলতেছে যদি একটু সামান্য আবহাওয়ার পরিবর্তন হয়, একটু ঠান্ডা লাগছে, সামান্য গরম লাগছে, খাওয়াতে একটু অনিয়ম হয়েছে, এটা তার জ্বর ফিরে আসে। এই রুগীগুলো আপনি কার্বেস দিবেন নাকি ক্যাডমিয়াম দিবেন, চিন্তা করার মতো বিষয়। তবে এই রুগীগুলো ক্যাডমিয়াম সালফেট, এই রোগগুলো ক্যাডমিয়াম সালফেট। ম্যালেরিয়া জ্বরটি সামান্য বলেছে ক্যাডমিয়ামের ভয়ানক দুর্বলতা, ঘুরিয়ে ফিরিয়া রোগ লক্ষণ আবির্ভাব, নোয়া ছড়ায় কষ্ট, এই তিনটি লক্ষণে অন্য রোগীতে পার্থক্য স্থির করিয়া থাকে। অর্থাৎ কথা তিনটা: ভয়ানক দুর্বলতা, প্রচন্ড শিক্ষাতরতা, নোয়া ছড়ায় কষ্ট, আর গুরু গুরু রোগ লক্ষণ আবির্ভাব। ভয়ানক দুর্বলতা বলতে ঘুরিয়ে ফিরে রোগ লক্ষণ আবির্ভাব, নোয়া ছড়ায় কষ্ট, এই তিনটা কথাই ক্যাডমিয়ামকে অন্য ওষুধ থেকে নির্ধারণ করে দেয়। উপদেশ: কোন ক্রিয়া ক্যাডমিয়াম সার প্রয়োগ করিতে হইলে ওর মানসিক লক্ষণের উপর লক্ষ্য রাখিতে হইবে। মানসিক লক্ষণ মধ্যে কি মনে আছে আপনাদের? কি নাই? অস্থিরতা নাই। উপদের মধ্যে মনে রাখবেন, যেখানে অর্থাৎ রোগীটা একটা চুপচাপ, ওইখানে ওই রোগীটার ওষুধ ক্যাডমিয়াম সার। ইয়াতে অস্থিরতা মোটে নাই, যন্ত্রণা বেশি হলে অস্থিরতা থাকে না, বরং চুপ করিয়া পড়ে থাকে। যতই যন্ত্রণা হোক রোগী একবারে চুপচাপ পড়ে আছে। আর আরেকটা কথা মনে রাখবেন, এই পাকস্থলীর ক্যান্সারের আরেকটা ওষুধ আছে, সেটা হচ্ছে অর্নিথোগ্যালাম। অর্নিথোগ্যালাম অর্নিথোগ্যালাম OR পাকস্থলীর ক্যান্সার অনেক বয়স অর্নিথোগ্যালাম। দেখ, আবার আপনাদেরকে দুইটার দাওয়াত দিলাম। এরপরে আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন,